এই সংগ্রামের ধারাবাহিকতা তো বটেই, কিন্তু আমরা সেই ধারাবাহিকতা আমরা এখনো লড়াই করছি। আমরা মুক্তিযুদ্ধ যেটা যে কারণে হয়েছিল, সংগঠিত হয়েছিল দেশে, সেটা আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। অন্যায়ভাবে যুদ্ধাপরাধীদের নামে জামায়াত নেতাদেরকে হত্যা করা হয়েছে। আপনি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে আসলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগটি সত্য কিংবা মনে করেন কিনা, কিংবা আপনার রাজনৈতিক বিশ্লেষণ একটু শুনতে চাই, কিংবা এই বিচার প্রক্রিয়ার বিশ্লেষণ। শুনেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচার বিভাগ ছিল ক্যাঙ্গারু কোর্টের মতো। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমের 2 কোটি টাকা ব্যাংকে ছিল, সেই টাকা ব্যাংকই আছে এবং পরবর্তীতে 10 কোটি টাকায় পরিণত হয়েছে। মাননীয় আদালত ম্যাডাম খালেদা জিয়াকে 498 সিআরপিসিতে 497 সিআরপিসিতে, যেখানে তিনি মুক্তি পেতে পারেন, কিংবা তিনি একজন নারী, একজন বয়স্ক, একজন সাবেক প্রধানমন্ত্রী, অসুস্থ, এই গ্রাউন্ডের উপরও তিনি মামলা নিষ্পত্তি মানে অব্যাহতি পেতে পারেন বা মুক্তি পেতে পারেন। 401-এ তিনি মানবিক কারণে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন। সবকিছু বন্ধ করে ওনাকে একদম আদালতের নিয়ম নীতি ভঙ্গ করে ওনার যে 5 বছর সাজা দেওয়া হয়েছিল সেটি 10 বছর, আপিলে যে 10 বছর আরো 5 বছর বাড়াই দিচ্ছে, যেটা সুপ্রিম কোর্টের ইতিহাসে নাই। কাজেই ওই কোর্ট, ওই সময়ের বিচার ব্যবস্থা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। আমি বলে জানতে চাই না, এগুলো আমি বলতে চাই না কেন নতুন করে, এগুলো অনেক আলোচনা হয়েছে। মাহফুজ সাহেব কিছুক্ষণ আগে যে তারেক সাহেব একটা প্রশ্ন এনেছেন, এটার ব্যাপারে আমি খুব তীব্র প্রতিবাদ করে এবং আপত্তি জানাই। সেটি হচ্ছে আমাদের রক্তক্ষরণ হয়। আমরা গত 15 বছর আমাদের অনেক রক্ত ঝরেছে, অনেকবার জেলে নিজেও গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু শুধু আমাদের উপরে অতর্কিত হামলা করে জসিমউদ্দিন থেকে 55 জন ছাত্র নেতাকে সেই সময় 98 সালের 23 এপ্রিল আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সবগুলো হল ছাত্রলীগকে দেয় পুলিশ। ওসি রফিক সহ আমাদেরকে অ্যারেস্ট করে আমাকে ছিল, এবং পরের দিন আমরা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার হেডলাইন আমার ছবি এসেছে 24 এপ্রিলে। রক্তাক্ত অবস্থা কন্ট্রোল রুমে নিয়ে যায়, 3 দিন রিমান্ডে রাখে, পরে আমাকে জেলে পাঠান। এরপরে যদি আপনি আসেন আওয়ামী লীগের শাসনামলে, আজকে আমরা যেখানে আছি কিছু দূরই তো সাবেক আমাদের সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মাহবুব হোসেন সাহেবের বাড়ি, এই কাছাকাছি এই বসুন্ধরার ভিতরেই ওনার পাশে। তিনি একজন সজ্জন ব্যক্তি। ওনাকে ওই মামলায় আমি 1 নম্বর আসামি ছিলাম, সেটা হলো গাড়ি পোড়ানো মামলা। আমাদের নয়াপল্টন পার্টি অফিসের পাশে একটা হক্স বে আছে, এটার পাশে নাকি আমি, মাহবুব হোসেন সাহেব, নিতাই রায়চৌধুরী, মন্ত্রী, আমরা 150 লোক, সাবেক নেতা, এমপি, মন্ত্রী, আমরা গাড়ি পোড়াইছি। এখানে যারা সিকিউরিটি আছে বলতেছে গত 30 বছর কোন গাড়ি পড়ে নেই। ওই মামলার বাদীও পুলিশ, সাক্ষীও পুলিশ। ওই মামলা আমরা জেল কেটেছি। আর ওই মামলার ওয়ারেন্টের এখনো কাগজ আছে, উনি মারা গেছেন, ওনার বাসায় ওয়ারেন্টের কাগজ আছে, ওনার নামে ওয়ারেন্ট। এখন আমি আপনাকে বলি, এটা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপার। আমার কষ্টটা হচ্ছে এই জায়গায় যে মানবতা বিরোধী অপরাধের কারণে আপনার বাংলাদেশে আপনার যে প্রচলিত ফৌজদারি কার্যবিধি সিআরপিসিতে আছে, যে উনি যে রাজসাক্ষীর কথা বলেছেন না মামুন সাহেবের, যে শেখ হাসিনাকে অপরাধী করালে ওনার মনে কষ্ট হচ্ছে, এখন কথা বুঝলাম না, জানি না উনি কেন কথাটা বলছেন। 1898-এর 337, 338, 339 ধারায় রাজসাক্ষী বা অ্যাপ্রুভার, যে এটা আপনার আছে যে আসামিকে ক্ষমার প্রদর্শন ও সাক্ষ্য হিসেবে ব্যবহারের যে বিধান, এটা কিন্তু সংবিধানে রয়েছে, বুঝতে হবে। রাজসাক্ষীটা এটা কোনো এই সরকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা সরকার এটা কোনো নতুন করে তৈরি করে নেই। এবং এটা আপনার 337 ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত বা বিচারের স্বার্থে কোনো অপরাধীকে ক্ষমা প্রদর্শনে আপনার রাষ্ট্র হিসাবে এটা সুযোগ দেওয়া হয়। মামুন সাহেব সেই সুযোগটি নিয়েছেন, যদিও হাসিনার এবং আপনার কামাল তাদের কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে, আপনি জানেন। 5 বছরের কিন্তু কারাদণ্ড হয়েছে এই মামুনের। সে আপিলে সাজা মওকুফ চেয়েছে, কিন্তু এটা হচ্ছে আপনার, সে কিন্তু না, কিন্তু সে কিন্তু একজন অপরাধী, কিন্তু রাজসাক্ষী কিন্তু একটা অপরাধী বা সহযোগী যে আপনার আছে ফৌজদারি মামলায়, ওইটা আপনার গোপন যে তথ্যগুলো আছে সেটা সে সত্যটা প্রকাশ করবে। যেটা আপনার লাগবে, তো এটা লাগে, যে কখন লাগে, যখন প্রয়োজন হয়, রাষ্ট্রের প্রয়োজনে করেছে। কারণ রাষ্ট্র এখন কি শেখ হাসিনাকে রাজসাক্ষী না বানায় শেখ হাসিনাকে মাফ করে দিবে? শেখ হাসিনা অপরাধ করে নাই,
শেখ হাসিনা বলে না গুলি করো, আরো করো, হত্যা করো, ছাত্রলীগ বুকে গুলি করো, বলেছে তো, সে করেছে। তারপরে বলছে আরো করো না কেন, করেছে। এইভাবে করতে করতে তো অনেকগুলো রক্ত জ্বলেছে। 15 বছর গুম করো, গুম করেছে। ইলিয়াস আলীর বউকে নিয়ে তাণ্ডব নাটক তৈরি করেছিল, দিচ্ছি, বের করে দিচ্ছি। কোথায় ইলিয়াস আলীর বউ? কি ইলিয়াস আলীকে ফিরে পেয়েছে? না, পাইনি। সাইফুল ইসলাম হিরু কি পেয়েছে? লাকসামে হুমায়ুন কবির, পারভেজ কি তার সন্তানেরা পেয়েছে? পায় নাই তো। চৌধুরী আলমকে পেয়েছে, সিলেটের দিনারকে পেয়েছে, সুমনকে পেয়েছে, কাউকে আমরা এখন পর্যন্ত পাইনি। দেয় নাই তো, দিবে থেকে তো নাই করে দিয়েছে তো। আর যদি নাই করে না দিল না কেন? আয়না করে তৈরি করছে কারা? তো কাজেই তাদের বিচারে এই বাংলাদেশে আইনের প্রচলিত নিয়ম অনুযায়ী কিন্তু হচ্ছে, এবং এটা হবে। সে কারণে যদি আপনার এই বাংলাদেশের প্রচলিত ফৌজদারি কার্যবিধি সিআরপিসিতে যে আইন আছে 1898 সালে, সেই ধারা অনুযায়ী 337, 338 এবং 39 সেটাকে অনুসরণ করেছে। এখানে তাজুল ইসলামকেও দোষারোপ করে লাভ নাই, ডক্টর ইউনূস সাহেবকে দোষারোপ করে লাভ নাই, বরং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। মানে আপনি যেটা বলা হচ্ছে যে যা হচ্ছে সেটি আইনি প্রক্রিয়ার একটি এবং অংশ। একই সাথে যদি আপনি বলেন যে মামলা করে চাঁদাবাজি, চাঁদা আদায় করেছে, চাঁদাকে আদায় করেছে, প্রমাণ জালদের যদি কারোর প্রমাণ হয়ে থাকে, যদি কোনো দলের হয়ে থাকে, কেউ তার দলের বসে করেছে, যদি প্রমাণ হয়ে থাকে, আপনি চাঁদাদের টাকা দিবেন কেন? আপনি যদি অপরাধী না হন, আপনি দিতে যান কেন? আর যদি দিয়েই থাকেন, সেটা আপনারা প্রমাণ করেন। প্রমাণ না করে শুধু মুখস্থ টেলিভিশন সামনে বসলে হবে না যে মামলার টাকা পয়সা চাইছে, মামলা করাইছে, মামলা থেকে জামিন দিয়েছে, প্রমাণ করতে হবে। আপনি কোর্টকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না, কন্টেম্প অফ কোর্ট হয়। সুতরাং এগুলো বলে লাভ নেই। আমার বক্তব্যটা হচ্ছে এই যে জুলাইয়ের যে আমাদের সংগ্রাম, এটা একদিনের সংগ্রাম নয়। এবং জুলাইয়ের সংগ্রামের যে চেতনা, এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের 71 সালে যে অধিকারের সংগ্রাম ছিল, এই সংগ্রামের ধারাবাহিকতা তো বটেই, কিন্তু আমরা সেই ধারাবাহিকতা আমরা এখনো লড়াই করছি। আমরা মুক্তিযুদ্ধ যেটা যে কারণে হয়েছিল, সংগঠিত হয়েছিল দেশে, সেটা আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যে শান্তিপূর্ণ একটা আবাসভূমি, আপনার রক্তপাতহীন এবং শান্তিপূর্ণ একটা দেশ, নিরাপদ দেশ, সেটা কিন্তু আমরা পাইনি, এখনো লড়াই করতে হচ্ছে। সেটা সত্য। গণতন্ত্রকে আমরা বারবার চেষ্টা করেছি টেকসই করতে, মজবুত করতে, কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করেছে নানানভাবে, এনাকি তৈরি করার চেষ্টা করেছে প্রেতাত্মারা। সে কারণে আজকের সরকার অতীতের যে কোনো সরকারের চেয়ে অনেক বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমি বিশ্বাস করি যে আজকের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টের প্রত্যেকটা মেম্বার যারা পার্লামেন্টে গিয়েছে নির্বাচিত হয়ে, আমি বলবো প্রত্যেকটা মেম্বারই দেশপ্রেমিক, এবং তারা একেবারেই দেশের স্বার্থে এক এবং ঐক্যবদ্ধ। তারা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে, এবং যত চেষ্টা করুক প্রেতাত্মারা নানানভাবে এনার্কি তৈরি আবার ঢুকবার জন্য, আবার দেশে বিশৃঙ্খলা করার জন্য,